শেষ করি। 2টা হেড পড়ানো হয়েছে তো, আর বাকি আছে 3টা। ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, আর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। এগুলো আগামী ক্লাসে হবে। থাকে এটা কি দেখানো হয়েছিল? রিটার্ন কি পড়ানো হয়েছিল? শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, রিটার্ন পড়ানো হয়েছিল। জি স্যার। যে এখন যেটা পড়াবো ঠিক করছি, এটা কি পড়ানো হয়ে গেছিল নাকি? ইনকাম ট্যাক্স রিটার্ন না স্যার, একটু হয়তো হালকা ব্রিফ করেছিলেন, যতদূর মনে পড়ে স্যার, মানে পুরোপুরি বলেন না আর কি ডিটেলসে। আচ্ছা, ঠিক আছে। না, ক্লাসের যিনি ক্যাপ্টেন সে তো লিখে রাখবে যে কোন ক্লাসে কি কি পড়ানো হচ্ছে। জি স্যার, লিখে রাখছিলাম। প্লাস আগামী ক্লাসে কি পড়ানো হবে, স্যার কি বলে গেছে, এগুলো ওকে স্যার। নোট করে রাখতে। ওকে স্যার। আচ্ছা, রিটার্নটা দেখি ফাঁকে, কারণ এই রিটার্নের মধ্যে আমরা এইগুলো কভার করব আজকে। ইন্ট্রোডাকশন তো আছেই, ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট অফ ফাইলিং রিটার্ন, তার মানে কার কার রিটার্ন দাখিল বাধ্যতামূলক, আমি কিভাবে বুঝবো যে আমাকে রিটার্ন দাখিল করতে হবে কিনা। ঠিক আছে, তারপরে কোথায় রিটার্ন দাখিল করতে হবে, প্লেস হোয়ার রিটার্ন ইজ টু বি সাবমিটেড, এবং রিটার্নের সাথে আমার কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, রিটার্নটা আমাকে কবে দিতে হবে, ট্যাক্স ডে কবে, তারপর রিটার্নে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমি কি কোনো সংশোধন করে রিটার্ন দিতে পারবো, আর টিন ডি রেজিস্ট্রেশন করা কিভাবে সম্ভব, মানে আমার একটা টিন নিছিলাম কিন্তু আমি টিনটা বাতিল করতে চাই, এটা কি সম্ভব কিনা, আর রিটার্ন দাখিল না করার জন্য যে আপনার জেল জরিমানার কি বিধান আছে। ঠিক আছে, আসেন এগুলো একটু দেখি। ইন্ট্রোডাকশনে যেটা বলা হচ্ছে সেটা হলো যে প্রত্যেক ব্যক্তিকে, মানে মানে যাদের রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা আছে তাকে এনবিআর এর যে প্রেসক্রাইবড ফর্ম, রিটার্ন হচ্ছে একটা প্রেসক্রাইবড ফর্ম, এবং এটা প্রেসক্রাইব মানে কি, প্রেসক্রাইব বাই দি এনবিআর। তো এনবিআর যেটা প্রেসক্রাইব করছে ওই ফর্মের রিটার্ন দাখিল করতে হয়, এবং যারা ব্যক্তি করদাতা, ইন্ডিভিজুয়াল অ্যাসেসি, তাদের রিটার্নের সাথে আরো 2টা স্টেটমেন্ট দিতে হয়। একটা হলো ওয়েলথ স্টেটমেন্ট, আর একটা হচ্ছে লাইফস্টাইল স্টেটমেন্ট। ওয়েলথ স্টেটমেন্ট মানে সেখানে সম্পদের হিসাব দেখাতে হয়, কি কি সম্পদ আছে, আর লাইফস্টাইল স্টেটমেন্টে দেখাতে হয় যে তার পারিবারিক খরচের যে ডিটেলস সেইটা দেখাতে হয় আর কি। তো যেগুলো ব্যক্তি রিটার্ন, যদি রিটার্ন আপনারা দেখে থাকেন রিটার্ন ফর্মটা, তাহলে দেখবেন যে ব্যক্তি রিটার্ন আসলে কিন্তু তিনটা ব্যক্তি রিটার্ন, রিটার্নের সাথে আরো 2টা স্টেটমেন্ট দিতে হয়। একটাকে বলে IT10B আর একটা IT10BB। আচ্ছা, এখন আসেন যে রিটার্ন কাকে কাকে দিতে হয়, আমি কিভাবে বুঝবো যে আমাকে রিটার্ন দিতে হবে কিনা। এর উত্তর হচ্ছে, যদি এবছরে আমি দেখি যে আমার আয় 3.5 লক্ষ টাকার বেশি, করযোগ্য আয়, অথবা মহিলাদের ক্ষেত্রে 4 লাখ টাকার বেশি, তাহলে বুঝতে হবে যে আমাকে রিটার্ন দিতে হবে। এটা তো মানে কমন সেন্স, যে আমার যদি ট্যাক্সেবল ইনকাম 3.5 লাখ টাকার বেশি হয়, বা মেয়েদের ক্ষেত্রে 4 লাখ টাকার বেশি হয়, আমাকে রিটার্ন দিতে হবে, এটা তো কমন। 2 নম্বর কথা, এবছরে দেখা গেল যে আমার ইনকাম 3.5 লাখ টাকার নিচে, তাহলে কি আমাকে রিটার্ন দিতে হবে? এর উত্তর হলো, যদি আগের 3 বছর, বিগত 3 বছরে আমার হিসাব নিয়ে দেখি যে বিগত 3 বছরের এক বা একাধিক বছরে যদি আমার আয় করযোগ্য হয়ে থাকে, আমি কর দিয়ে থাকি, তাহলে এবছরে আমাকে রিটার্ন দিতে হবে। কিন্তু ভয় নাই, আমাকে ট্যাক্স দিতে হবে না, যেহেতু আমার আয় 3.5 লক্ষ টাকার নিচে, আমাকে রিটার্ন দিতে হবে কিন্তু ট্যাক্স দিতে হবে। এখন যদি দেখা যায় যে আমার প্রিভিয়াস 3 বছরের আমার নীল নীল নীল, তাহলে এইটা আজকে হলো 4th ইয়ার, তাহলে এই বছর আমি আর রিটার্ন দেব না। আমি রিটায়ার করছি সরকারি চাকরি থেকে, এখন রিটায়ার করার পরে আমার ইনকাম নাই বললেই চলে, করযোগ্য আয় আমার 3.5 লাখ টাকার অনেক নিচে,
তাহলে কি এবছরে আমি কি রিটার্ন দেব? আমাকে ডিপেন্ড করে বিগত 3 বছরের খবর কি। আগের 3 বছরের আমি রিটার্ন নিয়ে বসলাম, দেখলাম যে না, আগে তো আমার গতবারই তো আমি ট্যাক্স দিছি, রিটার্ন দিছি, ট্যাক্স দিছি। এবছর না হয় রিটায়ার করছি দেখে এবছরে ট্যাক্স আসে নাই, তাতে কি হয়েছে? কিন্তু রিটার্ন দিতে হবে। এখন তার মানে যদি কেউ দেখা যায় রিটায়ার করছে আজকে 4 বছর, সে এই বছরে দিবে কিনা। এখন বিগত 3 বছরের ফাইল নিয়ে বসছে, বইসা দেখে যে বিলো ট্যাক্সেবল, বিলো ট্যাক্সেবল, বিলো ট্যাক্সেবল। তাইলে এই বছরও তো বিলো ট্যাক্সেবল, এবছরে রিটার্ন দেওয়াই আমি বন্ধ করে দেব। রিটার্ন কেন দেব? আমি তো 2 নম্বর ক্রাইটেরিয়া পড়ি না। বিগত 3 বছরও তো আমার বিলো ট্যাক্সেবল, বিলো ট্যাক্সেবল, বিলো ট্যাক্সেবল। আর এই বছরও বিলো ট্যাক্সেবল। যা এমন না যে আমি 1 নম্বরে পড়ে গেছি। তাহলে আমি দেব না। বিষয়টা হলো এই। ঠিক আছে? এছাড়াও আপনার দেখেন প্রত্যেকটা কোম্পানিকে প্রতি বছর রিটার্ন দিতে হয়, তার ইনকাম যাই হোক না কেন, তার অপারেশন থাকুক আর না থাকুক। তারপরে এনি রেসিডেন্ট অর নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হ্যাভিং ফিক্সড বেস ইন বাংলাদেশ, এবং কোনো বিদেশি ব্যক্তি, বিদেশি মানে রেসিডেন্ট অর নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হ্যাভিং ফিক্সড বেস ইন বাংলাদেশ, বাংলাদেশে যাদের স্থায়ী কোনো ঠিকানা আছে বা কোনো বেস আছে। বেস বলতে ঠিক মানে না, ধরেন একজন ইন্ডিয়ান নাগরিক এখন তার বাংলাদেশে একটা ওয়ার্ক পারমিট নিয়ে চাকরি করতে আসছে 3 বছরের জন্য। তার মানে তার বাংলাদেশে যে কোম্পানি দিয়ে কোকা-কোলায় আসছে সেই কোম্পানি হলো তার একটা ফিক্সড বেস। তার মানে সেক্ষেত্রে তাকে রিটার্ন দিতে হবে। নন রেসিডেন্ট হলেও, সে রেসিডেন্ট হোক আর নন রেসিডেন্ট হোক, সে যদি বাংলাদেশে 183 দিন থাকে তাহলে রেসিডেন্ট হবে, তো ইত্যাদি আর কি। তো সেই হিসাবে তাকে রিটার্ন দিতে হবে। প্রত্যেকটা পার্টনারশিপ ফার্ম এবং তার প্রত্যেক পার্টনারকে রিটার্ন দাখিল দিতে হবে বাধ্যতামূলকভাবে, ইনকাম যাই হোক না কেন। অ্যাসোসিয়েশন অফ পার্সন, শেয়ার হোল্ডার ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার এমপ্লয়ি অফ এ কোম্পানি। তারপরে বিভিন্ন কোম্পানিতে যারা ম্যানেজারিয়াল এবং এক্সিকিউটিভ পজিশনে জব করে বা ফ্যাক্টরি লেভেলে যারা সুপারভাইজার লেভেলে জব করে, তাদের প্রত্যেকে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এবং মজার বিষয়, ধরেন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা ছেলে চাকরিতে ঢুকছে, কত টাকা বেতন? 20,000 টাকা বেতন মাসে। বছরে বেতন পায় কত? 2,40,000। 2,40,000 তো 3.5 লাখ টাকার অনেক নিচে। তো তাহলে কি তাকে রিটার্ন দিতে হবে? উত্তর হলো ইয়েস। তাকে ট্যাক্স দিতে হবে? উত্তর হলো নো। বুঝতে পারছেন কিছু? জি স্যার। তারপরে দেখেন if any person is required to be registered as SSC under section 161, 161 এবং 164 ধারা যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের রিটার্ন দাখিল করতে হবে। যাদের পিএসআর সাবমিট করার বাধ্যবাধকতা রয়েছে বিভিন্ন কারণে 164 অনুযায়ী যাদের টিন নিতে হয়, যাদের এসএসসি হিসাবে রেজিস্ট্রেশন করতে হয়, তাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আর সব শেষে বলা আছে যাদের করমুক্ত আয় আছে বা হ্রাসকৃত কর হার যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হ্রাসকৃত কর হার যেমন হাঁস মুরগি খামার, তারপরে মৎস্য খামার, এদের ক্ষেত্রে রিডিউস ট্যাক্স রেট বা কোনো। হ্যাঁ বলেন। স্যার, রিটার্ন দাখিল করা মানে কি ইনকামটাই শো করা ফুল ইয়ারে? রিটার্ন মানে একটা ফর্ম, এই ফর্ম ফিল আপ করতে হয়। যারা চাকরি বাকরি করে, যাদের আয় আছে, তাদের এই ফর্ম ফিল আপ করে এই 30শে নভেম্বরের মধ্যে এই রিটার্নটা সাবমিট করতে হয়, ফর্মটা ফিল আপ করতে হয়। এখন এই ফর্ম ফিল আপ করে যদি দেখে যে তার ইনকাম 3.5 লাখ টাকার বেশি, তাহলে তার ট্যাক্স হিসাব করতে হবে, হিসাব করে ট্যাক্স জমা দিতে হবে, তারপরে রিটার্নটা নিয়ে ইনকাম ট্যাক্স অফিসে সাবমিট করে আসতে হবে। আর যদি দেখে যে না, ট্যাক্স আসে নাই কিন্তু রিটার্ন দাখিল করতে হবে বিভিন্ন কারণে, তাহলে রিটার্নটা সাবমিট করবে। যেমন আমার ইনকাম 2,40,000, 20,000 টাকা আমার বেতন, তাহলে আমি রিটার্নটা ফিল আপ করবো ঠিকই, কিন্তু আমার তো ট্যাক্স আসবে না, শুধু শুধু পরিশ্রম। কিছু বুঝছেন? জি স্যার। এই তো এই গেল যে কাকে কাকে রিটার্ন দিতে হবে, বুঝতে পারছেন? এই 2টা স্লাইডে কিন্তু তাই দেখানো যে কাকে কাকে রিটার্ন দিতে হবে বাধ্যতামূলক ভাবে। তো এখন এটা দিয়ে যা বোঝার বুঝে নেন, বা কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। এখন আসি যে কাকে কাকে রিটার্ন দিতে হবে না। 1 নাম্বার, পাবলিক বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইত্যাদি, মানে যে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় তাদেরকে রিটার্ন দিতে হবে, রিটার্ন দেওয়া থেকে তাদেরকে অব্যাহতি দিচ্ছে। কিন্তু এমন না যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে টিচার বা যারা চাকরি করে তাদের রিটার্ন দিতে হবে না, সে কথা বলেনি। তাদের কিন্তু রিটার্ন দিতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় ইটসেলফকে রিটার্ন দিতে হবে না, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়কে মাফ করছে যে রিটার্ন দিতে হবে না। ঠিক আছে, 1 নম্বর গেল। 2 নম্বর হলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, যারা ইংলিশ ভার্সন কারিকুলাম ফলো করে না, তাদের রিটার্ন দিতে হবে না। 3 নাম্বার বাংলাদেশ ব্যাংককে রিটার্ন দিতে হবে না। 4 নাম্বার লোকাল অথরিটিকে রিটার্ন দিতে হবে না। লোকাল অথরিটি মানে হচ্ছে তো আপনার ওই কি বলে, যেমন সিটি কর্পোরেশন বা পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এগুলোকে রিটার্ন দিতে হবে। তারপরে গভর্নমেন্ট স্ট্যাটুটরি গভর্নমেন্ট অথরিটি or autonomous body who has no income other than fund received from government and interest thereon. সরকার থেকে শুধু ফান্ড পায়, এই ফান্ড দিয়ে যে সমস্ত অটোনোমাস বডি চলে বা গভর্নমেন্টের বিভিন্ন অথরিটি যারা চলে তাদের রিটার্ন দিতে হবে না। এরকম কি আছে উদাহরণ একটু খুঁজতে হবে যে কারা আছে এমন যে সরকারের মানে স্ট্যাটুটরি বডি বা অটোনোমাস বডি, কিন্তু সরকারের থেকে ফান্ড যায়, ওই ফান্ড দিয়ে চলে তারা, কিন্তু তাদের আর বাড়তি কোনো ইনকাম নাই। আচ্ছা, তারপরে তাদের ট্যাক্স দেওয়া লাগবে না? না, ট্যাক্সও দিতে হবে না, রিটার্নও দিতে হবে না। আমি কিন্তু আপনাদের এখন ট্যাক্স পড়াচ্ছি না। তাহলে বলেন যে স্যার রঞ্জন স্যার এখন তাহলে কি পড়াইতেছেন? আমি পড়াইতেছি রিটার্ন। রিটার্ন মানে কি? রিটার্ন মানে একটা ফর্ম ফিল আপ করাইতেছি। এই ফর্ম কাকে কাকে পূরণ করে জমা দিতে হবে, কাকে জমা না দিলেও চলবে, এইটা পড়াচ্ছি। এখন এই ব্রেকের পরে পুরাটা পড়াচ্ছি কিন্তু রিটার্ন। এখন বলতে পারেন তাহলে স্যার যে ট্যাক্স পড়াইতেছেন না, তাহলে এটা কি? ট্যাক্স আসলে দিবে, রিটার্নে হিসাব করলে যদি তার ট্যাক্স আসে দিবে, না আসলে দিবে না। বুঝতে পারছেন? এই স্যার আপনি ওই এক্সাম্পলটা দিছিলেন না, ওটা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, গভর্নমেন্ট থেকে ফান্ড যায় স্যার। ওয়াটার ডেভেলপ, হ্যাঁ হতে পারে। হয়তো তাদের নিজস্ব কোনো ইনকাম নাই, শুধু গভর্নমেন্টের ফান্ডেই মানে অর্গানাইজেশনটা চলে, এরকম যদি কোনো কিছু হয় আর কি, তাহলে তাদেরকে মানে রিটার্ন দিতে হবে। তারপরে দেখেন গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড বা গভর্নমেন্ট পেনশন ফান্ড, তাদেরকেও রিটার্ন দিতে হবে না, কিন্তু প্রাইভেট প্রভিডেন্ট ফান্ডকে রিটার্ন দিতে হবে। বিভিন্ন কোম্পানির যে প্রভিডেন্ট ফান্ড থাকে, গ্র্যাচুইটি ফান্ড থাকে, তাদের কিন্তু এবছরে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করছে এবং তাদের কিন্তু এই 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দিতে হবে। এটা নিয়েও অনেক মানে তর্ক বিতর্ক চলতেছে যে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডকে মাফ করে দিল আর প্রাইভেট প্রভিডেন্ট ফান্ডের উপরে ট্যাক্স ধরে দিল, তাহলে তো মানে এমপ্লয়িরা ক্ষতিগ্রস্ত হবে, ইত্যাদি ইত্যাদি। পেপারে দেখছি অনেক লেখালেখি হচ্ছে এটা নিয়ে। তারপরে নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হ্যাভিং নো ফিক্সড বেজ ইন বাংলাদেশ, এই যে জি নাম্বারটা, তার মানে একজন বিদেশি ব্যক্তি যার বাংলাদেশে কোনো ফিক্সড বেজ নাই, তাহলে তাকে কোনো রিটার্ন দিতে হবে না। মানে যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন হৈমন্তী শুক্লা অথবা শাহরুখ খান ধরেন এখানে আসলো, মানে পারফর্ম করে গেল এবং এখান থেকে একটা ভালো টাকা নিয়ে চলে গেল। ধরেন তাকে 10 লাখ টাকা কন্ট্রাক্টে নিয়ে আসছে বা 1 কোটি টাকা কন্ট্রাক্টে নিয়ে আসছে। এখন সে যাওয়ার সময় তার কাছ থেকে তো 30% ট্যাক্স কেটে রাখবে, যেহেতু নন রেসিডেন্টকে পেমেন্টের রেমুনারেশন পেমেন্টের ক্ষেত্রে 30% হচ্ছে টিডিএস এর নিয়ম। এই টিডিএস আপনাদের পড়াবো আমি, তো সেটা তো এখনো সময় আসে নাই, আগে হেডস অফ ইনকাম গুলো শেষ করি, তারপরে টিডিএস এর উপরে আপনাদের একটা ক্লাস হবে যে কোন কোন ক্ষেত্রে মানে স্যালারি থেকে ট্যাক্স কাটা, বাড়ি ভাড়া থেকে ট্যাক্স কাটা, বিদেশিদের কাছ থেকে ট্যাক্স কাটা, এগুলো সব পড়ানো হবে। ওখানে দেখবেন যে ফরেন কোনো ইন্ডিভিজুয়াল যদি হয় এবং তাদের রেমুনারেশনের উপরে টিডিএস এর রেট হচ্ছে 30। হৈমন্তী শুক্লারে যদি 10 লাখ টাকা কন্ট্রাক্টে নিয়ে আসে কোনো অর্গানাইজেশন বাংলাদেশে, যে আর্মি স্টেডিয়ামে গান গাবে, পরের দিন যখন আপনার প্লেনে উঠিয়ে দিবে তারে 7 লাখ টাকা দিয়া, কথা ছিল তার সাথে 10 লাখ দিবে, তারে 7 লাখ আর 3 লাখ দিবে ইনকাম ট্যাক্স।
মানে তার কাছ থেকে 30%-এ 3 লাখ টাকা ট্যাক্স কেটে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে দিবে ইনকাম ট্যাক্সের চালানের মাধ্যমে। এটা নিয়ম। কিন্তু হৈমন্তী শুক্লাকে ওই যে 7 লাখ টাকা নিয়ে প্লেনে চলে গেল, ওই গেল তো গেল, তার বাংলাদেশে কোনো রিটার্ন দাখিল করতে হবে না। আরে রিটার্ন দিয়ে কি হবে, তার ট্যাক্স তো পাইয়ে গেছে সরকার। বুঝতে পারছেন? এই আর শেষে বলছে এনি পার্সন যাকে এনবিআর যদি কাউকে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়ে থাকে, বলে থাকে যে তাকে রিটার্ন দিতে হবে না, তো হবে না। এই ঠিক আছে। তাকে আগের স্লাইড গুলোতে আমি দেখালাম যে কাকে কাকে রিটার্ন দিতে হবে আবশ্যিকভাবে। এই স্লাইডে দেখাচ্ছি কাকে কাকে রিটার্ন দাখিল করতে হবে না। রিটার্ন দাখিল মানে না করলেও চলবে। ঠিক আছে, কোনো কোশ্চেন? এখন আসেন যে রিটার্ন কোথায় দাখিল করবে। রিটার্ন দাখিল করতে হবে সাধারণত সার্কেল অফিসে, মানে যার যেখানে জুরিসডিকশন সেইখানে রিটার্ন সাবমিট করবে। মানে কখনো যদি দেখা যায় কোনো করদাতা বিদেশে, সে কিভাবে রিটার্ন সাবমিট করবে, সেখানে বলা আছে যে বিদেশে থাকলেও অসুবিধা নাই, বিদেশে সে মিশনেও রিটার্ন সাবমিট করতে পারে। বিদেশের যে বাংলাদেশ মিশন, সেই মিশনেও রিটার্ন সাবমিট করতে পারবে। তো বিদেশে বাংলাদেশ মিশনে রিটার্ন সাবমিট করা মানে হচ্ছে বাংলাদেশে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন সাবমিট করা। মানে 30শে নভেম্বর রিটার্ন দাখিলের লাস্ট ডেট। এখন যদি কেউ আমেরিকা থাকে, সে ওয়াশিংটনে যদি দূতাবাসে গিয়ে 30শে নভেম্বর রিটার্ন সাবমিট করে, তার মানে হলো সে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশে রিটার্ন সাবমিট করছে, কারণ ওই ভূখণ্ডটুক বাংলাদেশ, ওয়াশিংটনে। তারপরে প্রতি বছর মেলা হচ্ছে। এখন করোনার পর থেকে মেলা বন্ধ হয়ে গেছে। মেলার আদলে আপনার মানে করতেছে, সেবা সপ্তাহ বা সেবা মাস ঘোষণা করছে, এবং সেখানে মেলার মতো করেই রিটার্ন নেওয়া হচ্ছে। তো সেখানেও রিটার্ন দেওয়া যায়, আর অনলাইনে তো রিটার্ন দেয়। এই 4 ভাবে রিটার্ন দেয়া যায়। মানে রিটার্ন কোথায় দিতে হবে, এর উত্তর হলো সার্কেলে গিয়ে দেওয়া যাবে, মেলায় দেওয়া যাবে, অনলাইনে ঘরে বসে দেওয়া যাবে, বিদেশে থাকলে বিদেশি দূতাবাসে দেয়া। এখন আসেন যে রিটার্নের সাথে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। কোম্পানির ক্ষেত্রে অডিট রিপোর্ট ম্যান্ডেটরি। উইদাউট অডিট রিপোর্ট আপনার রিটার্ন ইজ নট অ্যাকসেপ্টেবল। আর ব্যক্তির ক্ষেত্রে আইটি 10B এবং আইটি 10BB, অর্থাৎ সম্পদ বিবরণী এবং জীবনযাত্রার ছক, এই দুইটা রিটার্নের সাথে ল্যাপটানোই থাকে এবং ওই দুইটা ছাড়া রিটার্ন হয় না। তো সুতরাং ওই দুইটাও সাবমিট করতে হবে। তবে ওই দুইটা সাবমিট যে করতে হবে সেখানে আবার বলে দিচ্ছে, যদি কারো সম্পদ 40 লাখ টাকা এক্সিড না করে, তাহলে তার সম্পদ বিবরণী সাবমিট না করলেও চলবে। আবার লাইফস্টাইল স্টেটমেন্ট সাবমিট করবে, যদি ইনকাম 5 লাখ টাকা এক্সিড না করে, তাহলে লাইফস্টাইল স্টেটমেন্ট সাবমিট না করলেও চলবে। এরকম আর কি কিছু কিছু জিনিস। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন যে ট্যাক্স ডে, মানে এই যে রিটার্ন দাখিল কত তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে, এটা কিছুটা পড়ানো হয়েছে আজকে। সেটা হলো ওই যে দেখেন, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, তাদের ট্যাক্স ডে হচ্ছে 15ই সেপ্টেম্বর। যেহেতু তাদের ইয়ার এন্ডিং হচ্ছে 31 ডিসেম্বর, তারা 8.5 মাস সময় পাবে রিটার্ন দাখিলের জন্য। 1 নাম্বার। আর 3 নাম্বারে বলা আছে যে অল আদার কোম্পানি, যেগুলো আপনার বিশেষ করে প্রাইভেট লিমিটেড কোম্পানি, যাদের ইয়ার এন্ডিং হচ্ছে 30 জুন, তারা পাবে 6.5 মাস সময়। তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে প্রতি বছর 15ই জানুয়ারির মধ্যে। আর আমরা যারা ব্যক্তি, 4 নাম্বার, আমরা যারা ব্যক্তি, আমাদের রিটার্ন দাখিল করতে হয়, মানে এখানে শুধু ব্যক্তি না, ব্যক্তি, সিএ ফার্ম, পার্টনারশিপ ফার্ম, তারপরে ফান্ড, এই যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, এই সবার, এনজিও, এদের সবার রিটার্ন দাখিল করতে হবে এই 30শে নভেম্বরের মধ্যে। আচ্ছা, 2 নম্বরে বলছে যে
কোনো কোম্পানি যেগুলো বিদেশি কোম্পানির বাংলাদেশের সাবসিডিয়ারি কোম্পানি, তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে উইদিন 15th of the 7th month from the end of the income year। মানে ইনকাম ইয়ার শেষ হওয়ার 6.5 মাসের মধ্যে তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। এখন এইটারই একটা উদাহরণ নিচে দেয়া আছে, এই উদাহরণটাই কিন্তু ওই আজকে আপনাদেরকে দেখানো হয়েছে। এখন আসেন ডান দিকে ডিলে ইন্টারেস্ট। সেটা হলো কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারে, সে যদি ডিলে করে, তাহলে এখন আর টাইম পিরিয়ডের কোনো বিধান নাই। এমন না যে আমার একটু সময় লাগবে, আমি রিটার্নটা রেডি করতে পারি নাই, তাহলে ডিসিটির কাছ থেকে 2 মাস সময় নিয়ে নিই, সেই সময়ের বিধান কিন্তু নাই। সেটা আগের আইনে ছিল, বর্তমান আইনে এটাও তুলে দিছে। তাহলে এখন কি হবে? আমার তো ধরেন এখন কারোর অসুখ হতে পারে, কেউ হাসপাতালে থাকতে পারে, সে কিভাবে রিটার্ন দিবে? সময় চাওয়ারও কোনো বিষয় নেই। তাহলে সে যদি বিলম্বে রিটার্ন দাখিল করে, তাহলে তাকে বিলম্ব সুদ সহ রিটার্ন দাখিল করতে হবে at the rate of 4% পার মান্থ। মানে প্রতি মাস বা তার ভগ্নাংশের জন্য 4% হারে ডিলে ইন্টারেস্ট বা বিলম্ব সুদ সহ রিটার্ন দাখিল করতে হবে। আর বিলম্ব সুদের হিসাবটা কিভাবে হবে? ওই মানে যে তারিখে তার রিটার্ন দাখিল করার কথা ছিল আর যে তারিখে করছে, এই গ্যাপের উপরে ডিলে ইন্টারেস্টটা হবে। আর ডিলে ইন্টারেস্টটা হবে সর্বোচ্চ 24 মাসের। কেউ যদি 3 বছর পরে রিটার্ন দাখিল করে, তাহলে তার সর্বোচ্চ 24 মাসের জন্য ডিলে ইন্টারেস্ট হবে, যদিও সে 36 মাস ডিলে করছে। বিষয়টা এরকম আর কি। দেখেন কোনো কোশ্চেন এই স্লাইডে? এই স্লাইডে কোনো কোশ্চেন নাই? আচ্ছা, এখন দেখেন অ্যামেন্ডেড রিটার্ন। অ্যামেন্ডেড রিটার্নের কথা যেটা বলছে 180 ধারায়, সেটা হলো কোনো করদাতা যদি দেখে যে তার সে যে রিটার্ন দাখিল করছে সেখানে ভুলে সে ট্যাক্স কম দিচ্ছে, এবং মানে তাহলে 180 দিনের ভিতরে সে তার মানে রিটার্নটা কারেকশন করে যে পরিমাণ টাকা সে কম দিছিল ওই পরিমাণ টাকা তো দিবেই, প্লাস 5% ইন্টারেস্ট সহ সে আর একটা রিভাইজ রিটার্ন রেডি করে, অ্যামেন্ডেড রিটার্ন রেডি করে জমা দিতে পারবে। এবং তাকে একটা স্টেটমেন্ট দিতে হবে, রিটেন স্টেটমেন্ট, যে কি এমন ভুল করছিল যে সে তাকে এখন সংশোধিত রিটার্ন দিতে হচ্ছে। বুঝতে পারছেন? এটা গেল 1 নাম্বার, যেটা উপরে 1 নাম্বার যেটা দেখানো হচ্ছে সেটা হলো কোনো করদাতা যদি রিটার্ন দাখিল করার পরে নিজের কাছে একটা ভুল ধরা পড়ে, যে সে একটা ভুল করে ট্যাক্স ক্যালকুলেশনে বা রিবেট ক্যালকুলেশনে একটা ভুলের ফলে যে ট্যাক্স তার একুরেটলি হওয়ার কথা তার থেকে কম ট্যাক্স সে দিচ্ছে। যদি এটা হয় এবং সেই নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে, এবং যদি সেটা 180 দিনের ভিতরে ধরা পড়ে, রিটার্ন দাখিল করার থেকে 180 দিনের মধ্যে যদি ভুলটা ধরা পড়ে, তাহলে সে তার রিটার্নটা সংশোধন করতে পারবে। কিভাবে পারবে? যে টাকা কম দিছে ট্যাক্স, ওই টাকা তো দিবেই, প্লাস ওই টাকার উপরে 5% পার মান্থ। ধরেন 3 মাস পর, 90 দিন পরে তার ভুলটা ধরা পড়ছে, তাইলে কত টাকা ট্যাক্স কম দিছে? 1 লাখ টাকা কম দিছে, তাহলে 1 লাখ টাকা তো দিবেই, প্লাস ওইটার উপরে 15% হলো দিবে ইন্টারেস্ট, 5% পার মান্থ। তাহলে 3 মাস দেরি করছে, 3 মাসের জন্য 3×15%, তার মানে 1 লাখ টাকা সে কম দিছিল, প্লাস 15% 15,000 টাকা হচ্ছে সুদ সহ 1,15,000 টাকা জমা দিবে, দিয়ে রিটার্নটা সংশোধন করবে। এবং রিটার্নের কোন জায়গায় ভুল করছিল সেটা একটা ব্যাখ্যা দিতে হবে তাকে, যে আমি একটা চিঠি দিতে হবে, সোজা কথা। না, এটা যদি কোনো ব্যক্তির কাছে নিজের কাছেই নিজের ভুল ধরা পড়ে, তাহলে সে এই ওই যে টাকা কম দিছে সেই টাকা প্লাস 5% সুদ সহ সে জমা দিতে পারবে, মানে রিটার্নটাকে সংশোধন করতে। ভুল সংশোধন এইটাই। এখন এটা সবাই তো সমান না, অনেকেই আছে যে চুপচাপ থাকে, ঠিক আছে যা হয়েছে হয়েছে, আমারে যদি ধরে তখন দেখা যাবে, আমি নিজে থেকে ধরা দেব কেন? এটা তো না, ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না।
ম্যান্ডেটরি না, আইন করে রাখছে যদি এমন কোন সাচ্চা বান্দা থাকে যে যারা আসলেই মানে ফাঁকি দিতে চায় না, তো সে মনে করছে যে না আমার যা ভুল হয়েছে আমি নিজেই সেই ভুল স্বীকার করে দিয়ে দিই, কারণ আইনে যেহেতু আছে আমি শুধু শুধু এইটা করবো কেন। তো আছে, সব লোক তো সমান না। যাই হোক, 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বারে বলছে যে আহ করদাতা ধরা দেয় নাই, কিন্তু করদাতা ধরা খাইছে। 2 নাম্বার, 1 নাম্বার হলো ধরা দিছে, 2 নাম্বার হলো ধরা খাইছে। ধরা খাইলে তাকে 5% সুদ দিতে হবে না। ভালো করে দেখেন। SSC will get an opportunity to submit amended return against notice under section 181 relating to any adjustment in respect of any arithmetical error in the return or incorrect tax or rebate computation. DCT can issue such notice within 1 year from the date of filing return. অর্থাৎ একটা রিটার্ন দাখিল করার পরে ডিসিটি এটা নিয়ে চর্চা করে, এটা নিয়ে উল্টায় পাল্টায়, এটা দেখে, তো সে এটাকে প্রসেস করে তো অডিট, অনেকটা ডেস্ক অডিটের মতো অডিট করে দেখে যে ঠিক আছে কিনা রিটার্নটা। তো দেখলো যে না, ঠিক নাই, এই লোকটা তো ট্যাক্স কম দিছে, মানে সে ট্যাক্সের ক্যালকুলেশনটা বুঝে নাই, করতে পারে নাই। তো তখন করে কি, ডিসিটি তাকে 1 বছরের মধ্যে যদি ডিসিটির কাছে ওই ধরা পড়ে ভুল, যে করদাতা ট্যাক্স কম দিছে ভুলে, তাহলে এসএসসি কে সে একটা চিঠি দিতে পারে 181 ধারায়, যে হে সম্মানিত করদাতা, আপনার রিটার্ন পরীক্ষা করিয়ে দেখা যায় যে আপনি রিটার্নের এই জায়গায় ভুল করিয়াছেন, আয়কর হিসাব করিতে গিয়া আপনি গোলমাল করিয়াছেন, তা আপনি ইহাতে আপনি 1 লক্ষ টাকা কম কর পরিশোধ করিয়াছেন, দয়া করে আপনাকে এই কর পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এই চিঠি পাওয়ার পরে সে নিজের রিটার্ন মিলিয়ে যদি দেখে যে না, ডিসিটি যে তাকে চিঠি দিছে ঠিকই, সে আসলেই ভুল করছে, তাহলে সে ওই 1 লক্ষ টাকা জমা দিবে, জমা দিয়ে রিটার্নটাকে রিভাইজ করে সে দিতে পারবে। তো সেক্ষেত্রে সাধারণত ওই 5% এর কোনো বালাই নেই, মানে ইন্টারেস্টের আর কোনো থাকে না। এইটাই আর কি। এটা যখন আমি মানে পড়াই, মানে যাদেরকেই পড়াই তারাই বলে স্যার 1 নম্বরের দরকার কি, আমারে ধরুক, তখন যখন ধরে তখন দেখা যাবে, আর না ধরলে যদি ধরলেই তো ভালো হয় আমার জন্য। হুম, কারণ ধরলে ভালো হয় এই কারণে যে আমাকে 5% ইন্টারেস্ট দিতে হচ্ছে না, 1। আর 2 নম্বরে হচ্ছে যদি আমি ডিসিডি ধরতে না পারে তাহলে তো গেলাম আমি পারবে। তো এই আর কি। আর এই গেল আপনার 1 নাম্বার এবং 2 নাম্বার। তো 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে পার্থক্য কি? বললাম তো, পার্থক্য হচ্ছে 1 নাম্বার হলো ধরা দেওয়া আর 2 নাম্বার হলো ধরা খাওয়া। 1 নাম্বারের আরেকটা পার্থক্য হচ্ছে যদি ধরা দেই তাহলে আমাকে 5% ইন্টারেস্ট সহ ধরা দিতে হবে। আর যদি আমি ধরা খাই তাহলে আমাকে 5% দিতে হবে না। আর 2টার ভিতরে মিল হলো একটাই, সেটা হলো যে আমি যদি ভুলে ট্যাক্স কম দিয়ে থাকি সেইটা দেওয়ার একটা তাড়না, সেটা দেওয়ার একটা মানে উপায়। কিন্তু আমি যদি ভুলে ট্যাক্স বেশি দিয়ে থাকি সেইটা থেকে সেইটা মানে রিভাইজ রিটার্ন দিয়ে সেটাকে কভার করার কোনো উপায় আছে কিনা, ইউজুয়ালি নট। বুঝতে পারছেন? আর ওটা কি স্যার ওটা কি নেক্সট ইয়ারের সাথে অ্যাডজাস্ট করে যাবে? না, সেটা যদি আমার রিটার্নে যদি দেখা যায় যে আমি ট্যাক্স বেশি দিচ্ছি, আমার ট্যাক্স আসছে কম, তাহলে রিফান্ডেবল হবে এবং সেটা নেক্সট ইয়ারে অ্যাডজাস্ট হবে। এই। আর 3 নম্বরে হচ্ছে রিভাইজ রিটার্ন ক্যান বি সাবমিটেড। আর আমি যদি ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত যদি বেশি দিয়ে ফেলি তখন আর এটা রিফান্ড করা যাবে না। না, এখন কথা হচ্ছে যে না, ভুলে কি আমি হিসাবে ভুল করে ধরেন আমি ট্যাক্স বেশি দিয়ে দিচ্ছি, ওইটা কারেকশন সাধারণত করা যাবে না, মানে ওইটা কারেকশন করার উপায়টা রাখে নাই। কিন্তু ডিসিটি যে আমাকে নোটিশ করবে ওইখানে কিন্তু বলে নাই যে ট্যাক্স বেশি হলে বা কম হলে, ওটা দুইটাই কভার করে। তো সাধারণত আমরা ডিসিটিদেরকে চিনি, তো কখনোই ডিসিটি আপনাকে চিঠি লিখবে না যে হে সম্মানিত করদাতা, আপনি ভুলে ট্যাক্স বেশি দিয়েছেন, আসেন লইয়া যান। এই দিন বাংলাদেশে আসতে আরো সময় লাগবে, আরো 25 বছর লাগবে। বুঝতে পারছেন? শুধু কম দিলেই তখনই এই চিঠিটা লেখে, কারণ সে তো ডিসিটি তো একজন রাজস্ব কর্মকর্তা, রেভিনিউ অফিসার, তো সে তো রেভিনিউর পক্ষে কাজ করবে, এটাই স্বাভাবিক। সরকার তো তারা এই জন্যই বসাইছে। তবে হ্যাঁ, বলতে পারেন যে হ্যাঁ বসাইছে ঠিক আছে, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে যদি কোনো করদাতা বেশি ট্যাক্স দিয়ে থাকে তাকে তো তার চিঠি দিয়া সেটা ফেরত দেওয়া উচিত।
তো সেই বাংলাদেশ আসতে আরো 25 বছর 50 বছর লাগবে। স্যার এক্ষেত্রে দোনোজনেরই লাভ, যদি স্যার ট্যাক্স না দেয় তাহলে ওই যে উপরেরটা, আর যদি বেশি দেয় তাহলে হচ্ছে নিচেরটা। না, বেশি দিলে নিজেরটাও হবে না। ডিসিটি খাইয়ে দিয়ে কাম নাই। জানবেই না, কেউই জানবে না এক্ষেত্রে। তাহলে সিটি দিবে, দিয়ে বলবে আপনি বেশি ট্যাক্স দিচ্ছেন, এরকম তো মানে আমরা দেখি না। যাই হোক, আইনে বলা আছে, আইন তো ভালোই, আইন তো সবসময় ভালো কথা বলে, আইন তো খারাপ বলে না, বাট অ্যাপ্লিকেশন। আচ্ছা, থার্ড যেটা সেটা হলো রিভাইজ, উপরের দুইটা হলো অ্যামেন্ডেড রিটার্ন, যদিও ভাষা অনেকটা সিনোনিমস একই, অ্যামেন্ডেড রিটার্ন এবং রিভাইজ রিটার্ন। তো প্রথম দুইটা হলো অ্যামেন্ডেড রিটার্ন, বাংলা দুইটারই সংশোধিত রিটার্ন। আর শেষেরটা হলো যে রিভাইজ রিটার্ন। রিভাইজ রিটার্ন কিন্তু একটা নর্মাল রিটার্ন দেওয়ার পরে ওইটাকে আবার রিভাইজ করা যায়। তো রিভাইজ রিটার্ন ক্যান বি সাবমিটেড, মানে এটা উইদাউট রিডিউসিং ট্যাক্স লায়াবিলিটি, মানে ট্যাক্স লায়াবিলিটি না কমাইয়া, বিফোর ফার্স্ট হিয়ারিং ডেট অর বিফোর 6 months অফ টাইম বার্ড হুইচ এভার ইজ আর্লিয়ার। এটা এবারের আইনে একটু বেশি করে ফেলছে, কড়াকড়ি করে ফেলছে। আগে যেমন সহজ ছিল, যে কোনো সময় রিভাইজ রিটার্ন সাবমিট করা যেত, এখন যে কোনো সময় রিভাইজ রিটার্ন সাবমিট করা যাবে না। রিভাইজ রিটার্ন সাবমিট করা যাবে ফার্স্ট হিয়ারিং ডেটের আগে, অথবা টাইম বার্ড হওয়ার 6 মাসের মধ্যে করা যাবে না। আর আরেকটা শর্ত এখানে লাগাই দিছে যে আমি একটা রিটার্ন রিভাইজ করতে পারবো, রিভাইজ করে আমার আরো বেশি ট্যাক্স দিতে হবে। মানে আগে যে ট্যাক্স দিছিলাম, আমার যে ট্যাক্স লায়াবিলিটি অরিজিনাল রিটার্নে, তার থেকে কম লায়াবিলিটি করে আমি রিভাইজ রিটার্ন দিতে পারবো। তো বলতে পারেন যে মানে রিভাইজ রিটার্ন এবং অ্যামেন্ডেড প্রথম দুইটার সাথে 3 নম্বরের পার্থক্য কি? প্রথম দুইটা হলো সেলফ অ্যাসেসমেন্টের সাথে সম্পর্কিত। আপনারা তো জানেন কিনা যে ব্যক্তি, আমরা যারা ব্যক্তি, আমাদেরকে অবশ্যই সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিট করতে হবে। কারণ রিটার্ন দুই ভাবে সাবমিট করা যায়, একটা হলো সেলফ আর একটা হলো নরমাল। তো এখানে বলছে যে শুধু কোম্পানিগুলো নরমালি রিটার্ন সাবমিট করতে পারে, কোম্পানি এবং যারা পার্মানেন্টলি বিদেশে চলে যাচ্ছে, পার্সন লিভিং বাংলাদেশ, তো তারা চাইলে নরমালে দিতে পারবে, চাইলে সেলফে দিতে পারবে। কিন্তু এই কোম্পানি বাদে বাকি সবাইকে আবশ্যিকভাবে সেলফে রিটার্ন দাখিল করতে হবে। আচ্ছা, স্যার নরমাল রিটার্নটা কি ডিসিটি করে দেয় অ্যাসেসমেন্টটা? হ্যাঁ, রাইট রাইট। মানে নরমাল রিটার্ন সাধারণত আমরা দেখি ব্যবসায়ীরা সাধারণত নরমাল রিটার্ন দেয়, তারা বোঝে টোঝে না যে কত টাকা কি ট্যাক্স টক্স হবে, এটা ডিসিটি ধার্য করে দেয়, সেইভাবেই দেয়। এবং কোম্পানিগুলো আমাদের দেখা মতে মানে ম্যাক্সিমাম কোম্পানি নরমাল রিটার্ন সাবমিট করে। কারণ আপনি তো আজকের ক্লাসে দেখছেন যে একটা কোম্পানি যা রিটার্ন দাখিল করবে ওইটাই তো হুবহু অ্যাকসেপ্ট হবে না, কারণ সেখানে তো অনেকগুলো ফ্যাক্টর, 10 লাখ টাকার বেশি পারচেজ দিছে কিনা, হ্যাং করছে কিনা, ট্যাক্স কাটছে কিনা, কত আজকে দেখছেন। এইগুলা তো ডিসিটি স্যার এগুলো দেখে, তো আবার ডিসিটি দেখে, আবার হ্যাঁ, অ্যাসেসমেন্ট করে। এগুলা ডিসিটি দেখে অ্যাসেসমেন্ট করে, সেই জন্যই নরমাল রিটার্ন সাবমিট হয় ওই ক্ষেত্রে। তো নরমাল রিটার্নের এগেইনস্টে হলো 3 নাম্বার রিভাইজ রিটার্ন, আর সেলফ অ্যাসেসমেন্টের এগেইনস্টে হলো 1-2 অ্যামেন্ডেড রিটার্ন। সেলফ অ্যাসেসমেন্ট দেওয়ার পরে ওইটাকে যদি কেউ সংশোধন করতে চায় বা ডিসিটি চিঠি লেখে, তাহলে ওইটা হয় অ্যামেন্ডেড রিটার্ন, আর নরমাল রিটার্নের এগেইনস্টে রিভাইজ রিটার্ন হয়। এই আচ্ছা, এখন আসেন পেনাল্টি ফর নন সাবমিশন অফ রিটার্ন। যা রিটার্ন দেওয়ার কথা সে যদি সময় মতো রিটার্ন দাখিল না করে, ইভেন যদি বিলম্বে রিটার্ন দাখিল করলো, সেক্ষেত্রে তার জরিমানা হতে পারে। বাট জরিমানা হবেই এমন কোনো কথা নাই। জরিমানার বেলায় বলা আছে ডিসিটি মে ইম্পোজ পেনাল্টি, মে মিন্স মে নট। জরিমানা আরোপ করতে পারে, যদি ব্যাখ্যা সন্তোষজনক হয় জরিমানা নাও করতে পারে। জরিমানা করতেই হবে এটা বাধ্যতামূলক নয়। যাই হোক, জরিমানা যদি করতে হয় তাহলে জরিমানার পরিমাণটা ফিক্সড। সেটা কি? সেটা হলো এই যে বাম পাশে হলুদ দেখেন, সেটা হলো গত বছর যা ট্যাক্স হয়েছিল তার 10% অথবা 1000 এর মধ্যে যেটি বেশি প্লাস টাকা 50 পার ডে অফ ডিফল্ট, অর্থাৎ যতদিন বিলম্ব করবে প্রতিদিনের জন্য 50 টাকা।
এই হিসাবে যা আসে এই টাকা ডিসিটি জরিমানা করতে পারে, এর কম করতে পারবে না। জরিমানা না করতে পারবে, কিন্তু যদি করবে এটা সিদ্ধান্ত নেয়, মনস্থ করে যে জরিমানা করবে, তাহলে জরিমানার পরিমাণটা কিন্তু ওই ফর্মুলা অনুযায়ী হবে যে কত টাকা হয়। ওখানে 50 টাকার জায়গায় 20 টাকা করবে ডিসিটি, তা পারবে না। বা উপরে যেটা 10% অফ লাস্ট অ্যাসেস ট্যাক্স আর 1000 এর মধ্যে যেটি বেশি, এর থেকে কম করতে পারবে না। সুতরাং না করতে পারবে, ব্যাখ্যা যদি সন্দেহজনক হয় জরিমানা করার আগে এসএসসি কে চিঠি দিতে হয় যে হে সম্মানিত করদাতা, আপনি একটি অসম্মানের কাজ করিয়াছেন। আপনার রিটার্ন পরীক্ষা করিয়া দেখা যায়, আপনার ফাইল পরীক্ষা করিয়া দেখা যায় আপনি যথাসময়ে রিটার্ন দাখিল করেননি। সুতরাং এই কারণে আপনাকে 266 ধারা অনুযায়ী, নতুন আয়কর আইনের 266 ধারা অনুযায়ী কেন জরিমানা করা হবে না, এটা আপনার কাছে জানতে চাই। তো সে জবাব দিল যে আমি স্কয়ার হাসপাতালে শুয়েছিলাম, আমার ওপেন হার্ট সার্জারি হইয়াছে, এই তার প্রমাণ সংযুক্ত করিলাম, এই কারণে আমি রিটার্ন দাখিল করতে পারি নাই। তো ডিসিটি তো সাথে সাথে মাফ করে দেবে, বলবে না ঠিক আছে, ওপেন হার্ট হয়েছে, তারে আর ওপেন করার দরকার নেই। ঠিক আছে। আর ডান পাশে একটা কথা বলা আছে, ভালো কথা, সেটা হলো কোনো নূতন ব্যক্তি করদাতা, সে তো জানেই না, ইনকাম ট্যাক্সের কিছুই জানে না, সে রিটার্ন দেয় নাই। তো এখন সে 3 বছর পরে বা 4 বছর পরে এসে রিটার্ন দিছে, এখন বোধোদয় হয়েছে তার রিটার্ন দেওয়া উচিত ছিল। তো এখন সে পিছনের 3 বছর আগের একটা রিটার্ন এখন নিয়ে আসছে। তো ভালো কথা, তার কি জরিমানা হবে এই যে সে 3 বছর দেরি করে রিটার্ন দিল? বলছে হ্যাঁ জরিমানা হতে পারে, বাট নট মোর দ্যান 5,000। কারণ এই বেচারা একদম নূতন, তো তো না বোঝারই কথা। এই আর নিচে, তার নিচে একটা কথা বলা আছে যে পুরাতন করদাতা যারা, ব্যক্তি করদাতা, সে যদি ভুল করে থাকে যে মাঝখানে 1 বছর ভুলে রিটার্ন দেয় নাই, এখন সেটা এখন দিতে আসছে, তার কি তার জরিমানা হবে? হ্যাঁ হতে পারে, কিন্তু সেখানেও একটা লিমিট করে দিচ্ছে যে shall not exceed 50% of the last assess tax or 1000 টাকা, এর মধ্যে যেটি হায়ার তাতে যা আসে তার বেশি যেন না হয়। যদি বাম পাশের হলুদ যে ফর্মুলা, ওখানে যদি দেখা যায় যে ওই ক্যালকুলেশনে তার জরিমানা আসে 1,57,550, আর এই ডান পাশে যে সিলিং দেওয়া, লিমিট দেওয়া, তাতে আসছে মাত্র 37,000, তাহলে 37,000ই হবে, এরকম বিষয়টা। ঠিক আছে। এখন আসেন টিন ডি রেজিস্ট্রেশন, মানে টিআইএন বাতিল। ধরেন আমি একটা টিন নিছিলাম, এখন আমি রিটায়ার করছি, আমার কোনো ইনকাম নাই, কিছু নাই, আমার এখন রিটার্ন দাখিলেরও বাধ্যবাধকতা নাই, তা খামাখা আমি এই টিন দিয়ে কি করব? তো এখন এই টিন কি আমি বাতিল করে ডিসিটির কাছে বাতিল করার জন্য চিঠি লিখতে পারবো? উত্তর হলো ইয়েস, অবশ্যই পারবো। এটা এবারে নতুন আইন হয়েছে, এটা আগে কখনো ছিল না। তাইলে কোন কোন ক্ষেত্রে টিন বাতিল করা যেতে পারে? পার্সন লিভিং বাংলাদেশ, কোনো ব্যক্তি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, টাটা বাই বাই, ডিসিটিকে চিঠি লিখলো আমি কিন্তু চলে যাচ্ছি, এই বাংলাদেশের এই টিন দিয়ে কি হবে, আমার এই টিনখানা দয়া করিয়া আপনি বাতিল করিয়া দিয়েন, আমি গেলাম। তারপরে মারা গেছে মৃত ব্যক্তি, ডিসিজড পার্সন, ওই যে কবর, তো তার ছেলে মেয়েরা লিখতে পারে যে বাবা এত তারিখে মারা গেছে, ডেথ সার্টিফিকেট সংযুক্ত করিলাম, আমার বাবার টিন সার্টিফিকেট দয়া করিয়া বাতিল করিয়া দিয়েন। এখন ডিসিটি যদি দেখে তার কাছে কোনো ট্যাক্স পাওনা নাই, তাহলে টিন বাতিল করতে পারে। টিন বাতিল করার এই বিধান আগে কখনো ছিল না। কোনো কোম্পানি যদি উইন্ডিং আপ হয়, লিকুইডেশনে চলে যায়, বা কোনো বিদেশি কোম্পানির বাংলাদেশে যে ব্রাঞ্চ অফিস সেটা উঠায় নেয়, তারা ক্লোজ করে নেয়, তাহলে নেওয়ার পরে তারা ডিসিটিকে চিঠি দিয়া টিন বাতিল করার জন্য বলতে পারে। বা অনেক বিদেশি আছে, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, বাংলাদেশে চাকরি করে, তারা ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে চাকরি করে। এখন যখন 3 বছরের ওয়ার্ক পারমিট নিয়ে আসছে, 3 বছর এখন তার কাজ শেষ, তার এখন পোস্টিং হয়েছে বোনাই, এখন সে চলে যাবে, যাওয়ার আগে যাওয়ার সময় সে বলতে পারে যে আমার টিন দিয়ে, বাংলাদেশের টিন দিয়ে কি হবে, আমার টিনটা বাতিল করে দেন। তো ডিসিটি যদি দেখে তার কাছে কোনো দেনা পাওনা নাই, বাতিল করে দিতে পারে। বিষয়টা এরকম আর কি। ঠিক আছে। এখন শোনেন, আপনাদের এই যে পড়াচ্ছি এখান থেকে কিন্তু এমসিকিউ হতে পারে, বুঝতে পারছেন? কিরকম এমসিকিউ হতে পারে? যেমন কোনো ব্যক্তি সে চাইলে নরমালেও রিটার্ন দাখিল করতে পারে,
সেলফ অ্যাসেসমেন্টেও রিটার্ন দাখিল করতে পারে, এটা তার ইচ্ছা। এ কথা কি সত্য না মিথ্যা, মানে এই স্টেটমেন্টটা কি ট্রু অর ফলস? আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? কি হলো? ট্রু স্যার। False. স্যার False, sir. কিছু ক্ষেত্রে ট্রু হবে। আবার বলি, মানে আপনার পরীক্ষায় আসছে যে অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান সাবমিট রিটার্ন আন্ডার সেলফ অ্যাসেসমেন্ট অর আন্ডার নর্মাল অ্যাসেসমেন্ট অ্যাজ পার হিজ চয়েস। মানে তার ডান পাশে লেখা যে ট্রু অর ফলস। স্যার ফলস হবে। ফলস। কারণ কারণ কি, ইন্ডিভিজুয়ালকে অবশ্যই রিটার্ন দিতে হবে আপনার সে কি বলি সেলফ অ্যাসেসমেন্টে। যারা ব্যক্তি করদাতা তাদের নো চয়েস, তাদের অবশ্যই সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন দাখিল করিতে হইবে সেলফে টিক চিহ্ন দিয়ে। আর যারা কোম্পানি এবং পার্সন লিভিং বাংলাদেশ, তারাই শুধু চাইলে নর্মালেও সাবমিট করতে পারবে। সেলফে তো পারবেই, চাইলে নর্মালেও করতে পারবে। নর্মালটা ব্যক্তির ক্ষেত্রে খোলা না, বুঝতে পারছেন? এইরকম আমি তো ধরেন আজকে এইটা রিটার্নটা পড়ানো শেষ করলাম, এখন একটা কোশ্চেন করছি, তাই নিয়েই তো আপনারা দ্বিধাগ্রস্ত। এরকম আপনার খুঁজে খুঁজে দেখতে হবে যে মানে কিভাবে কোশ্চেন হলে আপনি কিভাবে অ্যান্সার করবেন। তো ঠিক আছে, বলেন এখন কোনো কোশ্চেন আছে কিনা দেখেন, কোশ্চেন থাকলে বলেন, আর নাইলে আজকের মতো শেষ। আগামী ক্লাসে একটু নোট করে নেন, আগামী ক্লাসে আমরা 3টা হেড শেষ করব। কোন 3টা? একটা হলো ক্যাপিটাল গেইন, আর একটা হলো ইনকাম ফ্রম ওই যে ফিনান্সিয়াল অ্যাসেট, আর একটা হলো আপনার ইনকাম ফ্রম আদার সোর্স। এবং এই 3টা পড়ানোর পরে যদি সময় থাকে তাহলে আমরা সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, মানে একই বছরে যদি একটা হেডে লোকসান হয় একটা হেডে ইনকাম হয়, তাহলে সমন্বয় কোন ক্ষেত্রে সমন্বয় হবে, কোন ক্ষেত্রে সমন্বয় হবে না, ইত্যাদি ইত্যাদি একটু লিখে রাখেন। জি স্যার, ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল ফ্রম আদার্স, আরেকটা স্যার কি বললেন? ক্যাপিটাল ফ্রম, মানে 4টা হেড শেষ হয়েছে, এখন জি আগামী স্যার, ক্লাসে হ্যাঁ। 5, 6, 7, 7টা ইনকাম হলে ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট একটা। ক্যাপিটাল গেইন হলো 5 নাম্বার হেড, জি 6 স্যার, নাম্বার হলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, আর 7 নাম্বারে হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই ওকে 3টা স্যার, পড়াবো, এই 3টা পড়ানোর পরে যদি সময় থাকে তাহলে আমরা ওই যাব সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ডে যাব, ঠিক আছে? ওকে স্যার। এবং তারপরের ক্লাসে যাব আমরা টিডিএস, এইভাবে আগাবো আর কি। সবগুলো হেডের মধ্যে স্যার বিজনেসটা সবচেয়ে বড় না স্যার? বিজনেসটা সবচেয়ে বড়, হ্যাঁ বিজনেসটা বড়। ওকে স্যার। স্যার নেক্সট ক্লাস কবে হতে পারে স্যার? তা জানি না, যেদিন দিবে সেদিন হবে, তো সবই হালিম সাহেবের উপরে নির্ভর করে, ওইখান থেকে যেভাবে দেয় আর কি ওইভাবে। এটাও তো ছিল না, এই যে আজকে শুক্রবার, এটাও তো হঠাৎ আমাকে কালকে ফোন করে বললো স্যার নিতে পারবেন কিনা, আপনি ফ্রি আছেন কিনা, বললাম হ্যাঁ দেন, অসুবিধা নেই। এই আর কি, ঠিক আছে। তো যদি আর কোনো কোশ্চেন থাকে করেন, আদারওয়াইজ আমরা শেষ করে দিই। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলবেন। স্যার কেউ যদি মারা যায় তার রিটার্নটা কি তাহলে কিভাবে দিব আমরা? ও, মৃত ব্যক্তির কর নির্ধারণ, এটা পড়ানো হবে, এটা ওকে পড়ানো হবে। অ্যাসেসমেন্ট পড়ানো হবে আপনাদের কি কি পড়ানো হবে সামনে, সে অনেক কিছুই আছে তার ভিতরে, মানে অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি কি সেটা পড়ানো হবে। তার ভিতরে দেখবেন মৃত ব্যক্তির কর নির্ধারণ, কেউ মারা গেলে তার অ্যাসেসমেন্ট প্রসিডিওরটা কি, সেটা পড়াবো। ওকে স্যার। স্যার রিভাইস রিটার্নের ট্যাক্স লায়াবিলিটিটা কি যেন বলছিলেন স্যার, ওটা একটু বুঝিয়ে নিন। ওইটা হলো কি, ধরেন আমি একটা রিটার্ন সাবমিট করছি এবং সেখানে আমি ট্যাক্স দিছি 1 লাখ টাকা, এরপরে আমার কাছে একটা ভুল ধরা পড়ছে, একটা ভুল ধরা পড়ছে, আমি আমার রিটার্নটাকে এখন রিভাইজ করতে চাই, আমি কি পারবো? হ্যাঁ, উত্তর হলো অবশ্যই পারবো।
তো দিনক্ষণ আছে যে কবের মধ্যে পারবো এরকম একটা আছে, ধরেন আমি দিনক্ষণের মধ্যেই আছি, তাইলে কি আমি রিটার্ন দিতে পারবো? হ্যাঁ পারবো, কিন্তু একটা শর্ত, সেটা হলো আমি অরিজিনাল রিটার্নে আমি ট্যাক্স দিছিলাম 1 লাখ, এখন যদি রিভাইজ রিটার্ন দিয়ে বলি না থুক্কা আমার ট্যাক্স হবে 90,000, তাইলে হবে না। অরিজিনাল রিটার্নে আমার যে ট্যাক্স, ওই ট্যাক্স কমাইয়া আমি নতুন করে আর একটা রিভাইজ রিটার্ন দিয়ে বলবো যে না থুক্কা আমার ট্যাক্স হবে 90,000 বা 92,000, 1 লাখ টাকা আমি ভুল লিখছিলাম বলে, ওটা হবে না। আমি ট্যাক্স বাড়াইয়া রিভাইজ রিটার্ন দিতে পারবো, কমাইয়া রিভাইজ রিটার্ন দিয়ে দিতে পারবো না। আমি যদি দেখি এখন একটা রিভাইজ রিটার্ন দিলাম 1,12,000 টাকা আমার ট্যাক্স আসছে, অরিজিনাল রিটার্নে দিছিলাম 1 লাখ, এখন আরো 12,000 টাকা দিয়ে আমি একটা রিভাইজ রিটার্ন দিলাম, এটা হবে, এটা হবে। বুঝতে পারছেন কথা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। So, তাহলে আমি 5% যে ইন্টারেস্ট সহ যেটা ওটা না করে স্যার রিভাইজ রিটার্ন দিয়ে দিলে কি আমি এখান থেকে পার পেয়ে যেতে পারি না? আপনি কিছুই বোঝেন নাই, কথাবার্তা হইতেছে রিভাইজ রিটার্ন নিয়ে, আর আপনি চলে গেছেন অ্যামেন্ডেড রিটার্নে। আপনার ভিতরে সমস্যা আছে। আমরা কথা বলতেছি একটা নিয়ে, আপনি গেছেন আরেকটা। আমি কিন্তু বলছি যে দুই জিনিস, একটা হলো সেলফ অ্যাসেসমেন্টের সাথে অ্যামেন্ডেড রিটার্ন, আপনি ভাষাটা বুঝছেন কিনা? জি স্যার, দুইটারই আমি ওই বাংলা, জায়গাতে কনফিউজ ছিলাম। হ্যাঁ দুইটার বাংলা এক কিন্তু ইংলিশ ভিন্ন। আপনি চলে গেছেন আর এক লাইনে, আমরা পড়াইতেছি এক জিনিস, ও আপনি চলে গেছেন আর এক লাইনে, ওটা তো অ্যামেন্ডেড রিটার্ন। অ্যামেন্ডেড রিটার্ন 180 দিনের ভিতরে দিতে গেলে আমার নিজের ভুল নিজে স্বীকার করে ওই 5% ইন্টারেস্ট সহই দিতে হবে, বুঝছেন? তো রিভাইজ রিটার্নটা স্যার কোম্পানির ক্ষেত্রে শুধু, কি হয়েছে? রিভাইজ বলুন? রিটার্ন শুধু কোম্পানির ক্ষেত্রে না স্যার, এটা কি কইলেন আপনি? নরমাল অ্যাসেসমেন্ট। তো নরমাল, না না, ও বুঝছি, মানে নরমাল রিটার্ন দিতে পারবে কোম্পানি, কোম্পানি নরমাল রিটার্ন দিতে পারবে, আমি ব্যক্তি হিসাবে তো নরমাল রিটার্ন দিতে পারবোই না। এখন এখানে কথা আছে, যাই হোক, এটা সরি আপনাকে একটু বলাতে, আমার রিটার্নটা নরমাল হতেও পারে, সেই পর্যন্ত পড়ানো হয় নাই। সেটা হলো আমি ধরেন সেলফি রিটার্ন দিচ্ছি, ভালো করে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার রিটার্নটা অডিটে পড়ছে, হয়েছে কি অ্যাসেসমেন্ট তো এখন আমরা পড়াচ্ছি না, আজকে এই রিটার্নটা যে আপনাকে পড়াচ্ছি এটা অনেকটা আগাম পড়ায় ফেলছি। আগাম পড়াইছি কেন? আপনারা তো সবাই জানেন যে এই 30শে নভেম্বর রিটার্ন দাখিলের লাস্ট ডেট। রিটার্ন কি জিনিস এটা যদি একটু স্যারের কাছ থেকে জানতে পারতাম, পড়তে পারতাম, তাহলে ভালো হতো। এই জন্যই আজকে পড়াইছি, আমি ওই হেডে আর যাইনি। আচ্ছা, সেটা হলো কি, এইগুলো অ্যাসেসমেন্টের সময় আমাদের এই কথাগুলো আসতো, আপনার এই প্রশ্নের উত্তর সেটা হলো কি, ধরেন আমি সেলফে রিটার্ন দাখিল করছি, আমার তো সেলফে রিটার্ন দিতেই হবে, আমি ব্যক্তি, কিন্তু আমার রিটার্নটা যদি অডিটে পড়ে, ট্যাক্স অডিট, অডিটে যদি পড়ে, এখন অডিট কি জিনিস এগুলো তো পড়ানো হবে, আজকে সেই সময় নাই। তো যাই হোক, এনবিআর থেকে যদি এটা অডিটের আওতাভুক্ত হয় তাহলে ডিসিটি আমাকে একটা চিঠি দিবে যে হে সম্মানিত করদাতা, আপনার রিটার্নটি এই কারণে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অডিটের আওতাভুক্ত হয়েছে, এখন এটা এনকোয়ারি হবে, এই হবে, হ্যাং হবে, ত্যাং হবে, এখন এই ব্যাপারে আপনার কি জবাব? তো আমি একটা জবাব দিলাম, তো জবাবটা ডিসিটি সন্তোষজনক হয় নাই, তখন ডিসিটি আমার এই রিটার্নটাকে নর্মাল রিটার্ন হিসেবে গণ্য করবে। তো যেই নর্মাল রিটার্ন হিসেবে গণ্য হলো, এখন তো আমার রিভাইজ রিটার্ন দেওয়ার সুযোগ আছে। কথাটা বুঝছেন কিনা? জি স্যার। মানে আমার অডিটে পড়ার কারণে আমার সেলফ আর সেলফ রহিল না, সেলফ এখন নর্মাল হয়ে গেল। তো নর্মাল যখন হয়ে গেল তখন তো আমি রিভাইজ রিটার্ন দিতে পারবো, কিন্তু আমি যে ট্যাক্স দিয়ে দিছিলাম রিটার্ন, ওইটা থেকে কমাই দিতে পারবো, এই আর কি। ভালো কথা বলছেন আপনি, মনে করাই দিয়েছেন ভালো কথা যে স্যার তাইলে রিভাইজ রিটার্ন কি শুধু কোম্পানি দিতে পারবে, ব্যক্তি দিতে পারবে না? পারবে, ব্যক্তি যদি অডিটে পড়ে, নর্মাল যদি সেলফটা ভেনিশ হয়ে যায়, ভেনিশ হয়ে নর্মালে পরিণত হয়, মানে তাহলে পারবে। তাহলে বলতে পারেন যে সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন দিলাম, তাহলে এটা আবার নর্মাল হয় কেমনে? অডিটে পড়লে নর্মাল হয়, কারণ এখন তো ডিসিডি এটাকে অ্যাসেসমেন্ট করবে। আমি যে সেলফে দিছিলাম এটা তো ডিসিডি মানলো না, আমারে তো অডিটে ফেলছে, অডিটে ফেলে আমাকে ঘায়েল করতেছে। এখন আমার এই ইনকামটাকে নিয়ে খরচা করবে, এটা নিয়ে মানে কি করবে, যাই হোক, এটা নিয়ে আমি যা দিছি এটা মানবে না। তো এখন এটা নরমালে এটাকে কনভার্ট করে এখন আমার হিয়ারিং এ ডাকবে, আমি যাব, আমি হিয়ারিং দেব,
তারপরে ডিসিটি একটা অ্যাসেসমেন্ট করবে, সেই অ্যাসেসমেন্ট আমাকে মাথা পেতে নিতে হবে। আর যদি দেখি যে না ডিসিটি আমাকে হিউজ একটা অ্যাসেসমেন্ট করছে, আমি তখন আপিলে যাব। ওইটাও কিন্তু আপনাদের একটা ক্লাস আছে, আপনাকে বলি। আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট, এডিআর, এটার উপরে একটা ক্লাস আছে আপনাদের আমার সাথে। স্যার, একজন রিটায়ার্ড এমপ্লয়ির ক্ষেত্রে 3 বছর অতিক্রম হওয়ার পর তার যদি সঞ্চয়পত্র থাকে তাহলে কি রিটার্ন দিতে হবে? শুনেন, একটা কথা কি ওইখানে বলা হচ্ছে যে হ্যাঁ রিটার্ন তো দিতেই হবে, কারণ তার সঞ্চয়পত্রের উপরে তো তার ইন্টারেস্ট পাবে, সেই ইন্টারেস্টের উপরে তো তার ট্যাক্স আছে। তো এখন বিষয়টা হলো তার যদি ওই যে পিএসআর বা অন্যান্য যে বাধ্যবাধকতা 161, 164 ওই ধারাগুলো আপনি দেখছেন কিনা, ওই সব জায়গার মধ্যে যদি পড়ে যায় তাহলে কিন্তু তাকে রিটার্ন দিতে হবে। কিন্তু ইউজুয়ালি একজন রিটায়ার্ড পারসন, শুধু রিটায়ার্ড না, আমি একটা রিটায়ার্ডের উদাহরণ দিছি, একজন সাধারণ ব্যক্তি ব্যবসা করতো, ব্যবসা বন্ধ করে দিছে, এখন সে কিছু করে না, এমনও তো হতে পারে। শুধু রিটায়ার করলেই রিটার্ন দিতে হবে না এমন না। বলা হচ্ছে যার ইনকাম এবছরে ট্যাক্সেবল সিলিং এর নিচে, তাহলে ট্যাক্সেবল সিলিং এর নিচে, কিন্তু বিগত 3 বছরে ট্যাক্সেবল সিলিং এর নিচেই ছিল, তাহলে তাকে রিটার্ন দিতে হবে না। কিন্তু আপনি যে কোশ্চেনটা করছেন যে সঞ্চয়পত্র আছে আর কিছু নাই, তাহলে তার রিটার্ন দিতে হবে কিনা, আমি তো মনে করি হবে। কেন হবে? ওই সঞ্চয়পত্র তো ডিম পারবে, ডিমের উপরে তো ট্যাক্স কাটে, এবং ওই ট্যাক্সটা তো ফাইনাল, সো ওই ট্যাক্সটা মিনিমাম ট্যাক্স, সুতরাং ওই ধারাবাহিকতায় তাকে রিটার্ন দিতে হবে। একজন সঞ্চয়পত্র আছে, রিটায়ার্ড পারসন, তার আর কোনো ইনকাম নাই, তার 3.5 লাখ টাকার নিচে ইনকাম, তাতে কি? তার ইনকাম 1 লাখ, কিন্তু ট্যাক্স কাইটে রাখছে 10,000, তো তাকে তো রিটার্ন দিতে হবে। সে রিটার্নে লিখবে তার ইনকাম কত, 1 লাখ, ট্যাক্স কত, 10,000। কেন 10,000? 3.5 লাখ টাকা পর্যন্ত তো কোনো ট্যাক্স নাই না? আছে, সঞ্চয়পত্রের সুদের উপরে আছে। সঞ্চয়পত্রের সুদের উপরে ব্যাংক বা পোস্ট অফিস 10% হারে যে ট্যাক্স কেটে রাখে, উহাই চূড়ান্ত কর দেয়। বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার Okay. যদি স্যার আয়কর আইনের স্যার সেকশন 20 আর 22টা যদি একটু বলতেন স্যার, একটু স্যার কনফিউশন ছিল স্যার। 2022 কিসের এটা? এটা ছিল স্যার কর ধার্যকরণ স্যার। ঠিক আছে, আগামী ক্লাসে দেখবো। ওকে স্যার। ঠিক আছে, Okay, ঠিক আছে। আগামী ক্লাসে আপনি একটু নোট করে রাখেন যেগুলো পড়ানোর কথা ওইগুলো আর কি। ঠিক আছে, sir. Assalamu alaikum. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।